ব্যোমকেশের সান্নিধ্যে থাকার কারণে লেখালেখিতে যে বেশ নামডাক হয়েছে তা তো বটেই, একই সঙ্গে মগজের ধারটাও বেড়েই চলেছে প্রতিনিয়ত। আজও মনে পড়ে প্রথম দিনটার কথা, সেই মেষ বাড়ির স্মৃতি যেখানে প্রথম সাক্ষাৎ ঘটে আমার আর সত্যান্বেষীর বন্ধুটির সাথে। এখন আপনারা ভাবতেই পারেন যে এসব স্মৃতিচারণের নেপথ্যে কারণ কি, তাহলে বরং খুলেই বলি। তা আজ বহুদিন ধরেই কার্যত বাড়ির বাইরে রয়েছে ব্যোমকেশ। সরকারি মামলার চাপ সামলাতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছে সে। এমনকি এই কেসটিতে আমাকে পর্যন্ত সঙ্গে নেয়নি ব্যোমকেশ। অজানা পথে রওনা দেওয়ার পূর্বে খালি একবার জানিয়ে যায়, বুঝলে অজিত, সরকারি মামলা খুবই নাজেহাল অবস্থা। ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে তাও জানি না। এবারটা বরং আমি একা যাই, তুমি এখানেই থাকো। সত্যবতীরও তো খেয়াল রাখতে হবে। চিন্তা করো না, খুব শীঘ্রই ফিরে আসবো, কেমন? আজ শনিবার, বিশেষ কোনো কাজ না থাকায় লেখালেখিতেই মন দিয়েছি। তবে আপনাদের হতাশ করলে তো আর চলবে না, বরং গল্পের সম্ভার হতে অতীতের একটা কাহিনী তুলে ধরা যাক। ঘটনাটা গত বছরে। অপহরণ, খুন আর ধাঁধার ত্রিস্তরীয় রহস্য ভেদ করে কিভাবে সত্যের অন্বেষণ করবে ব্যোমকেশ, তা নিয়েই এই কাহিনী। আজ অবসর সময়ে এই ঘটনাটাই না হয় ভাগ করে নেওয়া যাক সকলের সঙ্গে, কি বলেন? জুন মাসের মাঝামাঝি সময়। গত কয়েকদিন ধরে যা ভ্যাবসা গরম পড়েছিল তার হাত থেকে রক্ষাকর্তা হিসেবে যেন প্রতিটি ক্ষণে নেমে চলেছে স্বস্তির বৃষ্টি। তাছাড়া কালো আকাশ, হালকা অথচ মনোরম স্নিগ্ধ বাতাস, আর সঙ্গে বৃষ্টির প্রতি ফোঁটা। একজন লেখকের সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ করতে এর চাইতে বেশি আর কিছুরই প্রয়োজন নেই। ঝোড়ো হাওয়া আর মেঘের গর্জন ক্রমশ বেড়েই চলেছে। ঘড়ির কাঁটা 7টায় পৌঁছতেই একটা ঢং ঢং করে আওয়াজ কানে আসলো। বৌঠানকে আবার একবার চায়ের আবদার করে গল্পের খাতাটা খুলে বসলাম। গতবারের একখানি তদন্ত এখনো লেখা হয়ে ওঠেনি। ভাবলাম সেটারই আজ পরিসমাপ্তি ঘটাই। এসব কথাই ভেবে চলেছি, এমন সময় ঘরে প্রবেশ করল ব্যোমকেশ। কি হে অজিত, সত্যকে চায়ের আবদার করার পূর্বে একটিবারের জন্য আমার কথাটা ভাবলে না তুমি? হ্যাঁ, বন্ধুকে এইভাবে ভুলে গেলে কি করে চলবে বলো তো? এই হলো ব্যোমকেশের চরিত্রের একটা বিশেষ গুণ। কথায় কথায় এমন অভিমান করে বসে যে কি বলি। তবে একখানি চায়ের জন্য রাগারাগি করে বিশেষ লাভ নেই। সেই কারণেই এবার ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আরে ভাইয়া, তুমি তো এখানে ছিলে না, সেই কারণেই আর কি। আচ্ছা, চিন্তা করো না, বৌঠানকে হাঁক দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, ওই করো। মিনিট খানেক ছাড়া ছাড়া চায়ের আবদার করো, আর তারপর সে এসে আমায় বউকুক। আমাদের কথোপকথনের মাঝেই এবার ঘরে প্রবেশ করলো বৌঠান। কোনো এক অজানা কারণে বৌঠান যে বেশ ভালো রকমই রেগে রয়েছে তা তার চোখ মুখ হতে স্পষ্ট বুঝলাম। কিছু একটা বলতে যাব, এমন সময় এবার ব্যোমকেশ বলে উঠল, সত্য, তোমার মুখখানি এমন বাংলার 5-এর মতো কেন? কি হয়েছে, একটু খোলসা করে বলো শুনি। যেন কিছুই জানেন না উনি। গত কয়েক মাস ধরে তদন্তের স্বার্থে এদিক ওদিক ঘুরে চলেছ। সকাল হলে বেরিয়ে যাও আর ফেরো সেই রাত করে, সঙ্গে ঠাকুরপোর দোসর। এদিকে সংসারখানি কিভাবে চলছে সেদিকে হুঁশ আছে তোমাদের? কতদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঠাকুরপো, তুমিই না হয় ওকে একটু বোঝাও। না মানে আমি আর কি বলি। তবে ভাইয়া, বৌঠানের কথাগুলো কিন্তু ভুল নয়। তাছাড়া সংসার সামলানো তো আর চারটিখানি কথা নয়। এবার বরং একটা পরিকল্পনা করেই ফেলো দেখি। দেখো বাবু, আমার কথা নাইবা শুনলে অন্তত ঠাকুরপোর মুখের দিকে চেয়ে তাকিয়ে দেখো একবার। আহা, না, তা কখনোই করিনি। তবে একের পর এক কেস এসে উপস্থিত হলে কি করি বলো? আচ্ছা, পরের মাসে আমরা 3 জন মিলে কোনো একটা জায়গায় যাবই যাব, কেমন? ব্যোমকেশের এই কথায় অবশ্য বিশেষ সুবিধা হলো না। এক প্রকার মুখ বেঁকিয়েই এবার পাশের ঘরে চলে গেল বৌঠান। তবে আসল ঘটনা ঘটল কিছুক্ষণ বাদে। রাত 8:25। সামনের জানলা দিয়ে বৃষ্টিটা উপভোগ করে চলেছি। ঠিক এমন সময় দরজায় বেশ কয়েকবার ঠোকা পড়তেই চমকে উঠলাম। এত রাতে আবার কি আসলো? ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম ওর মুখেও বেশ কয়েকটা চিন্তার বলিরেখা খেলে চলেছে। সেদিকে লক্ষ্য করে দরজা খুলতেই কার্যত তড়িঘড়ি করে ঘরে প্রবেশ করলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। বয়স বড়জোর 34 কি 35 হবে।
মাঝারি উচ্চতা, দেহে একটা বলিষ্ঠ ভাব বিদ্যমান, চোখে চশমা, আর তার মাঝেই ভেসে চলেছে একের পর এক প্রশ্ন। ইতিমধ্যেই সামনে চেয়ারে ধপ করে বসে পড়লেন ওই ভদ্রলোক। এত রাতে হেন বৃষ্টির মাঝে উপস্থিত হয়েছেন, একই সঙ্গে উদ্বিগ্ন ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ কোনো একটি বিষয় নিয়ে যে ক্রমাগত ভেবে চলেছেন সেটা কার্যত পরিষ্কার। তবে মনে কোনো রকমের সংকোচ না রেখে সবটা খুলে বলুন দেখি মশাই। আর হ্যাঁ, গাড়ি নিয়েই যখন এসেছিলেন তখন আমাদের বাড়ি পর্যন্ত না নিয়ে আসার বিশেষ কোনো কারণ? ব্যোমকেশের এই কথায় এবার বেশ আশ্চর্যই হলেন ওই ব্যক্তি। এই মানে আপনি ঠিকই বলেছেন। আসলে সামনের মধ্যে প্রবেশের পথে আচমকা গাড়িটা খারাপ হয়ে যায়, তাই এটুকু পথ হেঁটেই এলাম। কিন্তু আপনি কিভাবে বুঝলেন সেটা যদিও। আহা, খুব সহজ তো। আজ বিকেল থেকে বৃষ্টিটা এক নাগারে হয়ে চলেছে। তাছাড়া আমাদের বাড়ি হতে খানিকটা দূরত্বে যে বেশ ভালো রকমেরই জল জমে তা নিশ্চয়ই দেখেছেন। এখন আপনি যদি হেঁটে কিংবা হাত টানা রিক্সায় আসতেন তবে পাজামায় জলকাদার কিছুটা চিহ্ন তো থাকতো মশাই। এক্ষেত্রে সেই দাগ নেই, ফলে 4 চাকা বাহনেই যে আপনার আগমন তা অনুমান করতে কি বিশেষ মাথা কাটানোর প্রয়োজন পড়ে? সত্যি ব্যোমকেশের এই বিশেষ ক্ষমতার প্রশংসা না করলে পারা যায় না। খানিক সময় পূর্বে আগত ব্যক্তিটিও এবার বলে উঠলেন, সত্যি আপনার বিষয়ে যা যা শুনেছি তা যে কোনো অংশে ভুল নয় ব্যোমকেশবাবু। সে যাই হোক, এবার আসি আসল কথায়। নমস্কার, আমি শ্যামল মুখোপাধ্যায়। একটি বেসরকারি সংস্থার অধীনে আমি কাজ করি। আমার বাড়ি শোভাবাজার সংলগ্ন এলাকায়। বড় রাস্তা হতে ওই 10 থেকে 15 মিনিটের দূরত্বে আমার পৈতৃক বাড়ি। আমি পরিবারের সব থেকে ছোট ছেলে, আর বাকি সদস্য বলতে আমার বাবা কমলেশ্বর মুখোপাধ্যায়, দাদা বিমল মুখোপাধ্যায়, বৌদি আর তাদের একটা ছোট্ট মেয়ে। এই বলে খানিকক্ষণ চুপ করলেন শ্যামলবাবু। সেদিকে তাকিয়ে একটা সিগারেট জ্বালালো ব্যোমকেশ। তীক্ষ্ণ একখান পর্যবেক্ষণ সেরে নিয়ে এবার সে পাল্টা প্রশ্ন করল, এ তো গেল আপনার পরিচয়, তবে আমার নিকট হাজির হওয়ার কারণটা কিন্তু এখনো বললেন না। হ্যাঁ, সেই বিষয়টাই আপনাকে বলবো এবার। আসলে কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছিলাম না আর কি। শুনুন তবে, দীর্ঘ বেশ কিছু বছর ধরে সব কিছু ঠিকঠাকই চলছিল। ঘরে কিংবা বাইরে কারোর সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। কিন্তু গতকালের ঘটনা আচমকাই উধাও হয়ে গেল আমাদের স্বপ্না। 8 বছরের মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল, আরে কি হলো তার সাথে, এ সকল কথা ভাবতে ভাবতে আমরা সকলে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম। কিন্তু আচ্ছা, স্বপ্না বলতে বিমলবাবুর মেয়ে, তাই তো? হ্যাঁ মশাই, আপনি ঠিকই ধরেছেন। খুবই শান্তশিষ্ট মেয়ে, বড়দের সম্মান করে এবং পড়াশোনাতেও ভালো। সারাদিন আমার চারিদিকেই ঘোরাঘুরি করত। কিন্তু কি করে যে এই ঘটনাটা ঘটলো কিচ্ছুটি মাথায় ঢুকছে না। বুঝলাম, তবে এখানে কয়েকটা প্রশ্ন যে রয়ে যাচ্ছে মশাই। 1, কোথা থেকে গায়েব হলো এই বাচ্চা মেয়েটি? আর 2, পুলিশে খবর দিয়েছেন তো? এবার কিছুটা থতমত স্বরে জবাব দিলেন ভদ্রলোক। ব্যোমকেশবাবু, আসলে আমি তো অফিসে ছিলাম, কোনো একটা কাজে দাদাও বাড়ি ছিলেন না। তা সে মুহূর্তে বাড়িতে উপস্থিত ছিলেন আমার বাবা আর বৌদি। ঠিক এমন সময় দুর্ঘটনাটা ঘটে। রাতের দিকে বাড়ি ফিরে সবটা জানতে পারি আমি। এখন দয়া করে যদি কেসটার তদন্তভার আপনি নিজের কাঁধে নেন তাহলে খানিকটা নিশ্চিন্ত হই আর কি। আচ্ছা, ভালো কথা, স্বপ্নার উধাও হওয়ার সাথে একটা ধাঁধার যোগ রয়েছে মশাই। তা আপনি যদি অন্তত একবার আমাদের বাড়িতে আসেন তবে। আচ্ছা, চিন্তা করবেন না, সব ঠিকঠাক থাকলে আগামীকাল সকালের দিকে উপস্থিত হব আমরা, কেমন? ব্যোমকেশের এই আশ্বাসবাণী শুনে এবার বেশ নিশ্চিন্ত হলেন ওই ব্যক্তি। ঘড়ির কাঁটায় 9টা বাজতে যায়। এমন সময় হাত জড়ো করে বিদায় নিলেন তিনি। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটা কৌতূহল তৈরি হয়েছে আমার মনে, সেই সূত্র ধরে এবার ব্যোমকেশকে প্রশ্ন করলাম, ভায়া, লোকটিকে বেশ সন্দেহজনক লাগলো, কি বলো? আর বলছি যে আগামীকাল কি তবে শোভাবাজার? সন্দেহের বেশ কয়েকটা কারণ রয়েছে। এই যেমন ধরো, গতকাল হতে বাচ্চাটি গায়েব, কিন্তু পুলিশে খবর দেওয়া হয়নি কেন? তাছাড়া ধাঁধার রহস্যটাই বা কি? একাধিক জট রয়েছে অজিত। তাহলে কি করবে এবার? এই মুহূর্তে এত ভাবনা চিন্তা করে বিশেষ কোনো লাভ হবে না বন্ধু। তার চাইতে বরং লেখালেখিতেই মন দাও দেখি। আর সত্য,
সত্য, এইদিকে একবার আসবে? আজ রবিবার। গতকালের বৃষ্টি কাটিয়ে আকাশের মুখ আজ বেশ উজ্জ্বল। ঘুমটা সকাল সকাল ভেঙে যাওয়ার দরুন খানিকক্ষণ যোগব্যায়ামটাও সেরে নিলাম। না, ওইদিকে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে কয়েকদিন পূর্বে ব্যোমকেশ একবার বলেছিল, শোনো অজিত, মগজের ব্যায়ামের পাশাপাশি শরীরটাকেও সচল রাখা প্রয়োজন, আর তার জন্য যোগাসন হলো সবচাইতে ভালো উপায়, বুঝলে? সেই কথাখানি মনে পড়ে যাওয়ায় ভাবলাম শুভ কাজে দেরি করে লাভ নেই, তাই আর কি। সকাল 10:30। শোভাবাজারের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছি আমি আর ব্যোমকেশ। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে অবশ্য খুব একটা অসুবিধা হলো না। তা পুরাতন দিনকার বাড়ি বলতে যেমনটা বোঝায়, ঠিক তেমনই হলো এই মুখোপাধ্যায় বাড়ি। বাইরে থেকে খুব একটা ঝাঁ চকচকে না হলেও দোতলা বাসস্থানটির ভিতরে প্রবেশ করতেই চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। ঢুকতেই বড় একটি হলঘর, আর তার চারিধারে প্রাচীন মূর্তি, চিত্র এবং অন্যান্য একাধিক জিনিসের সম্ভার। সেদিক হতে নজর ঘোরানো কার্যত অসম্ভব বলা চলে। এক্ষেত্রে সম্বিত ফিরল শ্যামল বাবুর ডাকে। আমাদের দেখে এবার হাসি মুখে এগিয়ে এলেন ভদ্রলোক। আপনারা এসেছেন ব্যোমকেশবাবু? আপনাদের দেখে আমি খানিকটা নিশ্চিত হলাম। আসুন আসুন, ভেতরে আসুন। বেশি সময় অবশ্য অপেক্ষা করতে হলো না। মিনিট খানেকের মধ্যেই এসে উপস্থিত হলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। বেশ লম্বাটে ধরনের, বয়স হবে ওই 60-এর আশেপাশে। ব্যক্তিত্বে কঠোর একটা ভাব থাকলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে ভদ্রলোক যে ভেঙে পড়েছেন তা তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। আমাদের দেখে দুহাতখান জড়ো করে নমস্কারের পর সামনে চেয়ারে বসতে বললেন তিনি। খানিকটা সময় সব চুপচাপ। একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এবার ব্যোমকেশ বলে উঠল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর এ হলো গিয়ে আমার বন্ধু তথা সহযোগী অজিত বন্দ্যোপাধ্যায়। গতকাল শ্যামলবাবুর কাছ থেকে সম্পূর্ণ ঘটনার একটা ধারণা পেয়েছি বলতে পারেন, তবে সমস্ত বিবরণ না পেলেই তদন্তে অগ্রসর হওয়া ভারী মুশকিল। ব্যোমকেশের কথার মাঝে ঘরে এসে হাজির হলেন পরিবারের আরও 2 সদস্য। সেদিকে লক্ষ্য করে এবার ভারী অথচ মৃদু স্বরে বলে চললেন কমলেশ্বর বাবু। নমস্কার ব্যোমকেশ বাবু। শ্যামলের সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েই গিয়েছে। এবার আসি আমার বড় ছেলের কথায়। পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসাতেই মনোনিবেশ করে বিমল। পরিবারের সকলের সঙ্গে ভালো মতোই দিন কাটছিল, কিন্তু গত পরশুর কথা মশাই, এক মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল। আচ্ছা, শ্যামলবাবুর নিকট জানতে পারি যে গত বৃহস্পতিবার আচমকাই গায়েব হয়ে যায় স্বপ্না, কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল আর এক্ষেত্রে পুলিশে খবরই বা দিলেন না কেন, তা বুঝলাম না। আর হ্যাঁ, ওই ধাঁধার বিষয়টা যদি খোলসা করেন। আসলে অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, পুলিশের উপর কোনো ভরসা নেই ব্যোমকেশবাবু। সেই কারণেই আপনার শরণাপন্ন হওয়া। আচ্ছা, এবার আসি ওই দিনের ঘটনায়। বিকেলের সময় বুঝলেন, শ্যামল আর বিমল দুজনেই কেউই বাড়িতে ছিল না। প্রতিদিনের মতো বাইরে হাঁটতে বের হই আমি, আর ফিরে এসে দেখি স্বপ্না নেই। একা একা বাইরে বেরোনোর কথা ভাবতো না, তবে কে বা কারা গায়েব করলো তাকে। খুব দুশ্চিন্তায় আছি। এখন আপনাদের উপরই ভরসা বলতে পারেন। চিন্তা করবেন না, কোনো না কোনো একটা উপায় ঠিক বের হবে। আচ্ছা, বাচ্চা মেয়েটি যখন উধাও হয় ঠিক সেই মুহূর্তে আপনার বৌমা কিংবা বাড়ির চাকর কেউই কি সেখানে উপস্থিত ছিল না, কিংবা কিছুই দেখেনি? ব্যোমকেশের প্রশ্নের জবাবে সামনে দাঁড়ানো এক মহিলা এবার বলে উঠলেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়, স্বপ্নার মা। গত পরশু বিকেলের দিকে আমার চোখটা একটু লেগে এসেছিল। আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে আর পেরে উঠি না, তবে সচরাচর বিকেলের দিকে ঘুমটা আসেও না। কিন্তু ওই দিন চোখটা কিভাবে বুজে এলো সে বিষয়ে বেশ কয়েকটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে মশাই। এরপর বাবার ডাকি ঘুমটা ভাঙে, আর উঠে দেখি এই কাণ্ড। 2 দিন ধরে কোনো খোঁজ নেই ওর। কোথায় গেল
কেমন আছে কিচ্ছুটি জানি না। গলা ভারী হয়ে আসে মহিলার। সেই দিকে লক্ষ্য করি, ফের একবার প্রশ্ন করে ওঠে ব্যোমকেশ। বাকি রইল আপনাদের চাকর, সে এখন কোথায় বলতে পারেন? তবে ওর এই প্রশ্নের জবাবে বেশ খানিক সময় চুপ করে রইল সকলেই। তাদের এহেন বিচিত্র আচরণের কারণ বুঝতে পারলাম না ঠিক। মিনিট খানেকের নিস্তব্ধতা কাটিয়ে এবার মুখ খুলেন বয়স্ক ভদ্রলোক। আসলে মিলন এখন একটু কাজে ব্যস্ত, তাই ওকে আর ডাকিনি আর কি। তা তা আপনারা চা খাবেন তো? বৌমা একটু চা নিয়ে এসো তো। না না, সে না হয় অন্য একদিন হবে, বর্তমানে বাচ্চা মেয়েটির খোঁজ পাওয়া বেশি প্রয়োজন। আচ্ছা কমলেশ্বরবাবু, কৌতূহলের বসে একটি প্রশ্ন করতে চাই, অবশ্যই যদি অনুমতি দেন। হ্যাঁ বলুন না, আপনার মনে যা যা প্রশ্ন রয়েছে সব করুন, এক্ষেত্রে সর্বতোভাবে সহায়তা করার প্রয়াস করব। এই যে ঘরের চারিপ্রান্তে এত প্রাচীন মূর্তি, ঐতিহাসিক নিদর্শন, এসবের নেপথ্যে কি কোনো রহস্য কিংবা ইতিহাস রয়েছে? বাবা ঠাকুরদাদের মুখ থেকে যা শুনেছি সে অনুযায়ী এই বাড়ি বহু বছর পুরানো। তাছাড়া আমাদের পূর্বপুরুষরা জমিদার হওয়ার সুবাদেই এই সকল প্রাচীন জিনিসপত্রের উপর আগ্রহ রয়ে গেছে বলতে পারেন। আর একটা কথা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তবে কেউ কেউ বলে যে আমাদের এই বাড়ির নিচে নাকি গুপ্তধনের সন্ধান পেলেও পাওয়া যেতে পারে। কোনোদিন সন্ধান চালিয়েছিলেন নাকি? অন্তত একটা ইচ্ছে থাকাটাই তো স্বাভাবিক, কি না? না না, এক্ষেত্রে মাটি খোঁড়াখুড়ি কিংবা ধন সম্পদের খোঁজ কোনো কালেই করা হয়নি। আসলে লোকে বললেও এই তত্ত্বে আমরা কোনোদিনই বিশ্বাসী ছিলাম না। বুঝলাম, এবার আমাদের উঠতে হবে, তবে তার আগে যদি ওই ধাঁধাটা পাওয়া যেত। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই এবার আমাদের দিকে কাগজ ভর্তি একটা খাম এগিয়ে দিলেন কমলেশ্বর বাবু। প্রশ্নোত্তর পর্বের শেষে ইতিমধ্যেই বাইরের পথ ধরেছি আমরা। তবে সমগ্র বাড়িখানি ঘুরে দেখার পর ব্যোমকেশের কপালে চিন্তার বলিরেখাগুলি ঠিক কী কারণে বৃদ্ধি পেল তা অবশ্য বুঝলাম না। সন্ধ্যের সময় ঘরে বসে আমি আর ব্যোমকেশ বেশ খানিকক্ষণ ধরেই কিছু একটা চিন্তা করে চলেছে আমার সত্যান্বেষী বন্ধুটি। ওর এই একটা বদ অভ্যাস আছে, তদন্ত কতদূর এগোলো কিংবা নতুন কোনো তথ্য পেল কিনা সে প্রসঙ্গে অধিকাংশ সময় লুকিয়ে যায় ব্যোমকেশ। সেই বিষয়খানি ভেবে নিয়ে মৃদু স্বরে একবার জিজ্ঞাসা করে উঠলাম, ভায়া সেই কখন থেকে কিছু একটা ভেবে চলেছ? বলি আমাকে একবার বলে দেখো না, যদি কোনো সাহায্য করতে পারি। একদিকে একের পর এক খটকা, আর তার উপর রয়েছে ধাঁধার রহস্য। কোনটা আগে সমাধান করব কিছুই বুঝতে পারছি না। বুঝলে অজিত, এবারে রহস্যখানি বেশ জটিল, জানো তো, এই মাথাটাও বেশি খাটাতে হবে, বুঝলে? সে তো তুমি প্রতিবারই বলো ভায়া। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি খটকা রয়েছে তোমার? আর হ্যাঁ, ওই ধাঁধার ব্যাপারে তো কিছুই খোলসা করলে না। অজিত, তুমিও তো আমার সাথে গিয়েছিলে, অথচ তোমার মাথায় কি কোনো প্রশ্ন আসছে না? আচ্ছা শোনো তবে, এই যেমন ধরো গত বৃহস্পতিবার বাড়ি থেকে আচমকাই গায়েব হয়ে যায় বাচ্চা শিশুটি, অথচ এরপর সম্পূর্ণ একদিন ধরে কার জন্য অপেক্ষা করলেন তারা? এক্ষেত্রে পুলিশ কিংবা আমাদের কাছে অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। স্থানীয় থানায় খবর না দেওয়ার পেছনেও কিন্তু একটা খটকা রয়েই যাচ্ছে। কি ভাবছো এখানেই শেষ? না, আরও আছে। সন্ধ্যা দেবীর কথাগুলো একবার মনে করো তো। মহিলার বক্তব্য অনুযায়ী গত পরশু বিকেলের দিকে আচমকাই চোখ লেগে আসে তার, কিন্তু কেন? তাছাড়া আজ আমরা উপস্থিত হব জেনেও বাড়ির চাকরটি কি এমন কাজে ব্যস্ত রইল? এমন অনেক বিষয় রয়েছে যেগুলো ক্রমশ লুকানোর চেষ্টা করে চলেছে ওই বাড়ির লোকজন, বুঝলে? আর ওই ধাঁধার ব্যাপারটা? ও হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছিলাম, বিকেল থেকে একাধিকবার প্রয়াস করে চলেছি, তবে ধাঁধার বিষয়বস্তু বেশ কঠিন। তা বলি, একবার দেখবে নাকি? এই বলে আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল ব্যোমকেশ। বেশ কৌতূহলের সাথে সেটি খুলতেই এবার বেরিয়ে পড়ল 4টে লাইনের একটা ধাঁধা। সংকট সিংহনে মোচনে বিশ্বাস, প্রবেশ পথ খুঁজি, সিংহ মহিষ একসাথেতে, বদলা নেব আজই। একটানা পড়ে চললেও মাথায় কিছুই ঢুকল না আমার। ফলে এক প্রকার হাল ছেড়ে এবার ব্যোমকেশের উদ্দেশ্যে বলে উঠলাম, এই ব্যোমকেশ, কিছুই তো বুঝলাম না গো। সংকট শিয়রে সিংহ মহিষ এসব কি? তবে আরেকটা বিষয়, শেষের লাইনটা লক্ষ্য করো, ওখানে বদলার শব্দটা কি কোনো বিশেষ ইঙ্গিত করছে? এটাই চিন্তা করছি।
তাহলে কি অতীতের এমন কোনো বিষয় রয়েছে যার জন্য এই ঘটনা? না অজিত, আজ রাতটা জাগতেই হবে, বুঝলে? গত রাতে ধাঁধার কথা চিন্তা করতে গিয়ে ঘুম এক প্রকার হয়নি বললেই চলে। ভোরের দিকে চোখটা বুঝলেও তা দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। অগত্যা বিছানা ছেড়ে উঠতে দেখি ব্যোমকেশ ঘরে নেই। তড়িঘড়ি উঠে এবার বৌঠানকে জিজ্ঞাসা করলাম, এই বৌঠান, ব্যোমকেশ কোথাও বেরিয়েছে নাকি? না মানে গোটা ঘর তন্ন তন্ন করে দেখলাম, কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না, তাই আর কি। নতুন কোনো কেস আসলে কি সে কি আর নিজের মধ্যে থাকে? তা বলি ঠাকুরপো, তুমি তো সবটাই জানো। এই তো গতকালের কথা, গোটা রাত এক প্রকার জেগেই কাটালো। মাঝরাতে একবার ঘুম ভেঙেছিল আমার, তখনও দেখি টেবিলের উপর বসে কাগজে কি একটা লিখেই চলেছে। আজ ভোরের দিকে কোথায় একটা বেরিয়ে গেল, জিজ্ঞাসা করতে বলল খুব দরকারি একটা কাজ রয়েছে, তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। বৌঠানের এই কথায় বেশ অবাকই হলাম। এত সকাল সকাল আবার কোথায় গেল ব্যোমকেশ? তবে ওর এই কার্যকলাপের দরুন ইতিমধ্যেই খানিক চিন্তায় পড়ে গিয়েছে বৌঠান। সেদিকেই লক্ষ্য করে এক প্রকার সান্ত্বনা দিয়ে বললাম, ও তদন্তের স্বার্থেই বেরিয়েছে ও, তুমি একদম ভেবো না, আমি না হয় একবার দেখছি কেমন। এই বলে বাইরের পথে বের হতে যাব, ঠিক এমন সময় দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো ব্যোমকেশ। বৌঠানের মুখে শুনলাম ভোর হতেই নাকি তুমি কোথাওটা বেরিয়ে গিয়েছিলে, তাই এই সময় হঠাৎ কি এমন কাজ পড়লো ভায়া? আমাকে বলার প্রয়োজনটুকু বোধ করলে না? দাঁড়াও, সবটা বলছি। এই সত্য, 2 কাপ চা নিয়ে আসবে গো। বৌঠান বেরিয়ে যেতে চেয়ারে বসতে বসতে এবার একটা সিগারেট জ্বালিয়ে বেশ কৌতূহলী গলায় বলে উঠল সে, গতকাল সারা রাত ধরে ধাঁধাটি সমাধান করার প্রয়াস করে চলেছিলাম, তবে কেবলমাত্র সেই বিষয়টি সমাধান করলেই যে আসল সত্যের অন্বেষণ ঘটবে না অজিত, তাই আজ সকাল হতেই বেরিয়ে পড়ি শোভাবাজারের উদ্দেশ্যে। তাহলে কি কমলেশ্বর বাবুর বাড়ি? হ্যাঁ, ঠিকই ধরেছ। ভদ্রলোকের বাড়িতে যাওয়ার দরকার ছিল, তাই আর কি। বেশ কয়েকটি বিষয়েও জানতে পারলাম, আশা করি সেগুলি তদন্ত সাহায্য করবে আমাদের। তা কি কি বিষয় জানতে পারলে তুমি? এই যেমন মিলনের সঙ্গে সাক্ষাৎ হলো আজ। মাঝারি উচ্চতার, চোখে চশমা, বয়স মেরে কেটে 50-এর কাছাকাছি হবে। বেশ ভালোই চেহারা। প্রথম দেখাতে বাড়ির চাকর বলে ভাবাটা ভারী মুশকিল, তবে কেন জানি না মুখটা কেমন চেনা চেনা ঠেকলো। এছাড়াও সমগ্র বাড়িটা ফের একবার ঘুরে দেখার পাশাপাশি অদ্ভুত একটা ব্যাপার প্রকাশ্যে এলো, বুঝলে? অদ্ভুত বিষয় মানে কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। সিগারেটের শেষ ধোঁয়া ছাড়তে ছাড়তে খানিক মুচকি হেসে ব্যোমকেশ বলে চলল, এখন বন্ধ ঘর। ঠিকই শুনেছ। গতকাল বিষয়টা সেভাবে লক্ষ্য করিনি। আচ্ছা, ভালো করে একবার মনে করো তো, বড় হল ঘরটির বাম প্রান্ত দিয়ে সোজা এগিয়ে গেলে এই সেলটা দেখেছো নিশ্চয়ই। তবে তার ঠিক পাশে যে একটা ঘর রয়েছে সেটা বোধ করি তোমার নজরেও পড়েনি। কে ঠিক বললাম তো? শোনো তবে, আজ বাড়ির সেই প্রান্তে উপস্থিত হতেই দেখি দরজা বন্ধ একটি ঘর। পরবর্তীতে কমলেশ্বর বাবুকে জিজ্ঞাসা করে উনি বললেন যে বিগত বেশ কয়েক বছর ধরে ঘরটা নাকি বন্ধই পড়ে থাকে, কিন্তু এখানে 2-একটা খটকা রয়ে যাচ্ছে বন্ধু। যেমন কি খটকা? বন্ধ ঘরের ভিতরে আবার কোন রহস্যের সন্ধান পেলে তুমি? যদিও আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না সে, তবে এর ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই যে এমন ভয়ঙ্কর এক ঘটনা অপেক্ষা করে থাকবে তার কে ভেবেছিল বলুন? পরের দিন সকাল। গত রাতেও ঘুমটা কার্যত হয়নি বললেই চলে। কোনো এক অজানা রহস্যের চিন্তা যেন মাথায় ক্রমশ ঘুরেই চলেছে। অগত্যা উঠে পড়ে জানালার দিকে মুখ করে বসে রয়েছি। ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠতে সেদিকে অগ্রসর হলো ব্যোমকেশ। কয়েক মিনিট ধরে, হ্যালো, কখন হলো এ ঘটনা, আমরা আসছি, চিন্তা করবেন না, রাখলাম, টুকরো টুকরো কথা বলার পর ফোনখানি কেটে দিল। বেশ কিছুটা বিধ্বস্ত লাগলো ওকে। 2-একবার মাথা ঝাঁকালো সে। এরপর খানিকক্ষণ চুপ থাকার পর কিছুটা কৌতূহলী গলায় আমি বলে উঠলাম, এই ব্যোমকেশ, কে ফোন করেছিল? আর এমন কি কথা হলো যে? শ্যামল মুখোপাধ্যায়ের ফোন ছিল। কমলেশ্বর বাবু আর নেই। আজকে ভোরের দিকে মারা গিয়েছিলেন ভদ্রলোক। আমার সন্দেহ এটা আর 5টা সাধারণ মৃত্যুর মতো নয়, তবে যতক্ষণ না দেখছি কিছুই বুঝবো না। এই তাড়াতাড়ি তৈরি হয় না তো, বেরোতে হবে। এক নাগাড়ে বলে চলল ব্যোমকেশ। ইতিমধ্যেই পায়ের তলার মাটি যেন সরে গিয়েছে আমার। একদিনের ব্যবধানে কি হয়ে গেল?
সকাল 10:20 মুখোপাধ্যায় বাড়িতে উপস্থিত আমি আর ব্যোমকেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। তা ঘরের ভিতর প্রবেশ করতে যাব এমন সময় পিছন থেকে এলো একটা পরিচিত ডাক। আরে ব্যোমকেশ দা, আপনি এখানে? এর মধ্যেও বিশেষ কিছু সন্দেহ নাকি আপনার? পিছন ফিরে এবার একটু হেসে জবাব দিল ব্যোমকেশ। সে অনেক ব্যাপার, এখন এই বিষয়ে আলোচনা না করাই ভালো। বলছি, কমলেশ্বর বাবুর মৃতদেহ এখন কোথায়? ব্যোমকেশের কথা শেষ হতে সিঁড়ি অনুসরণ করে একটি ঘরের দিকে নির্দেশ করলেন রাখালবাবু। ঘরের ভিতরে প্রবেশ করতেই বিছানায় পড়ে থাকা মৃতদেহটি দেখে এক প্রকার হতবাক হয়ে উঠলাম। বিছানায় চিত হয়ে পড়ে রয়েছেন কমলেশ্বর বাবু। গোটা স্থানটি ভেসে যাচ্ছে রক্তে। তবে কি এটা হত্যা? ব্যোমকেশের মুখের দিকে চেয়ে দেখলাম ও বেশ চিন্তিত। লাশটি বেশ কয়েকবার পর্যবেক্ষণ করে এবার রাখালবাবুর উদ্দেশ্যে ব্যোমকেশ বলল, কখন ঘটলো এই ঘটনা? আর মৃতদেহ দেখার পর তোমার প্রাথমিক অনুমান কি তা জানতে পারি? মাথার পিছনে ভারী কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হয়। পরিবারের কথা অনুযায়ী আজ ভোরের দিকে মৃত্যু হয় ভদ্রলোকের। তবে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না মশাই। হ্যাঁ, সে তুমি মন্দ বলনি। তবে মৃতদেহের হাতের দিকে একবার লক্ষ্য করো। বেশ কয়েকটা কাটা চিহ্নের উপস্থিতি দেখে সহজেই অনুমান করা যায় যে এক্ষেত্রে হত্যাকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে যথাসাধ্য প্রয়াস করেছিলেন ভদ্রলোক। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। যাই হোক, পরিবারের সঙ্গে কথা বলাটা এখন অত্যন্ত প্রয়োজন। বর্তমানে হলঘরটির এক প্রান্তে বসে আমি, ব্যোমকেশ আর রাখালবাবু। অপরদিকে উৎকণ্ঠার সাথে দাঁড়িয়ে পরিবারের বাকি সদস্যরা। একদিনের ব্যবধানে কি করে এই ঘটনা ঘটল তা যেন কোনো মতেই বিশ্বাস হচ্ছে না তাদের। একই সঙ্গে এবার বিমলবাবুর মুখ দেখে মনে হলো আমাদের উদ্দেশ্যে যেন কিছু একটা বলতে চাইছেন তিনি। সেই দিকে লক্ষ্য করি ব্যোমকেশ বলে উঠল, আপনারা যে আমার উদ্দেশ্যে কিছু একটা বলার প্রয়াস করে চলেছেন তা ভালো মতোই বুঝতে পারছি। তবে ইতিমধ্যে সবটাই নজরে এসেছে আমার। তাই কথা না বাড়িয়ে এবার আসল প্রসঙ্গে আসা যাক। আচ্ছা, আমি যদি এখন বলি যে গত বৃহস্পতিবার এই বাড়ি থেকে কেউই উধাও হয়নি, বরং আপনারা ইচ্ছে করেই তাকে লুকিয়ে রাখেন, তাহলে কি খুব একটা বলা ভুল হবে? ব্যোমকেশের এই কথা শুনে এক প্রকার চমকে গেলাম। এ কি বলে চলেছে ও? বাচ্চা মেয়েটা কি তবে? বেশ খানিকক্ষণ সবাই চুপ। নিস্তব্ধতার মায়াবী প্রাচীর ভেঙে এবার বলে উঠলেন বিমল মুখোপাধ্যায়, হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনি ঠিকই আন্দাজ করেছেন। সত্যি বলতে গেলে ছেলেবেলা থেকেই দেখে আসছি যে গোয়েন্দা কাহিনী এবং এই জাতীয় জিনিসের প্রতি বাবার ভীষণ আগ্রহ। বিশেষত আপনার একের পর এক রুদ্ধশ্বাস অভিযান এবং অজিতবাবুর লেখনীর প্রতি বাবার একটা ভালোবাসা জন্ম নিয়েছিল। তা গত মাসের কথা, আচমকাই একদিন বাবা আমাদের সকলকে ডেকে পাঠান এবং এই বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী একটি ধাঁধা তৈরি এবং আপনাদের নিকট উপস্থিত হওয়া। সবটাই মিথ্যে ছিল মশাই। অর্থাৎ স্বপ্নাকে আপনারাই লুকিয়ে রাখবেন এবং এক্ষেত্রে ধাঁধার মাধ্যমে ব্যোমকেশ বক্সী রহস্যের সমাধান কিভাবে করে সেই বিষয়খানি যাচাই করা ছিল কমলেশ্বর বাবুর মূল উদ্দেশ্য। কি তাই তো? একদম ঠিক। তবে আপনি কি আগেই ব্যাপারটা বুঝে গিয়েছিলেন ব্যোমকেশবাবু? দেখুন, ধাঁধাটি সমাধান ছাড়াও আরও দুটি বিষয় আমার মনে সন্দেহের সৃষ্টি করে। প্রথমে ধাঁধার বিষয়টাই বলি না হয়। তা ধাঁধায় উল্লেখিত 4টি লাইন হলো যথাক্রমে: সংকটে শিয়রে মোচনে বিশ্বাস, প্রবেশে পথ খুঁজি, সিংহ মহিষ একসাথেতে বদলা নেব আজ। প্রথমে অবশ্য কিছুই বুঝে উঠতে পারিনি, তবে ধীরে ধীরে মাথায় আসে সবটা। এই যেমন গতকাল আপনাদের বাড়িতে উপস্থিত হতেই প্রথম সন্দেহ হয় আমার। এই যে এই হলঘরটা দিয়ে সোজা গিয়ে হেসেলখানার দেওয়াল বরাবর দুটি ছবি নজরে আসে। একটি হলো হনুমানজির আর দ্বিতীয়টি হলো মা দুর্গার। ধাঁধায় উল্লেখিত সংকটমোচন অর্থাৎ হনুমানজি আর সিংহ মহিষ বলতে মা দুর্গার চিত্রই যে বর্ণনা করা হয়েছে তা বুঝতে বিশেষ অসুবিধা হয় না। ফলে সেখানে উপস্থিত ওই বন্ধ ঘরটার ভেতরেই যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা কার্যত পরিষ্কার হলেও সেখানে বদলা শব্দটি কেন ব্যবহার করা হয়েছে তা খানিকা অস্পষ্টই ছিল। কিন্তু পরবর্তীতে ঘরটির দরজা লাগানো তালার দিকে নজর যায় আমার। কমলেশ্বরবাবুর কথা অনুযায়ী ঘরটি বহু দিন ধরে বন্ধ থাকলেও তালাটি একদম নতুন। এছাড়াও গতকাল বিমলবাবুর ঘরে প্রবেশ করার পর টেবিলের একটি প্রান্তের নজর যায়। সেখানে আঁকার খাতা তুলে দেখতেই চক্ষু এক প্রকার ছানা বড়া হয়ে যায় আমার। খাতাটির একদম শেষ পাতায় একটি ছবি আঁকা থাকে, যা দেখলে বোঝা যায় যে সেটি সম্প্রতি আঁকা হয়েছে এবং তা কোনো এক বাচ্চারই তৈরি চিত্র।
এই হলো গিয়ে সম্পূর্ণ বিষয়। তবে এর ভিতর একটা প্রশ্ন, সেটা হলো এত কিছুর মাঝে কমলেশ্বর বাবুকে খুন করলেন কে? এটা নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা ছিল না, তাই তো? এক নাগারে বলে চলল ব্যোমকেশ। তবে ওর একের পর এক প্রশ্নের মাঝেই ইতিমধ্যে যেন এক বিষণ্ণতা গ্রাস করে সম্পূর্ণ ঘরটায়। ঠিক এই কারণেই পুলিশে খবর দেওয়া হয়নি। তবে একদিনের মাথায় যে এত ঘটনা ঘটে যাবে তার কে ভেবেছিল ব্যোমকেশ বাবু? আজ সকালে বাবার মৃত্যু হয়, এখন বলতে বলতে গলা বুজে আসে মহিলার। শত চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে যেন সম্পূর্ণ ঘটনার বিবরণ দিতে পারছেন না তিনি। এবার বেশ অবাক হয়েই ব্যোমকেশ বলে উঠল, এখন কি? তবে কি আরো কোনো ঘটনা ঘটেছে নাকি? আর হ্যাঁ, কমলেশ্বর বাবুর মৃতদেহ প্রথম কে দেখেছিল তা বললে কিন্তু সুবিধা হয়। খানিকটা ধাতস্থ হয়ে ফের একবার বলে চললেন সন্ধ্যা দেবী। আজ ভোরের ঘটনা। অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর এরপর জানিয়ে বাবার ঘরে ঢুকতেই চমকে উঠি আমি। দরজা ভিতর থেকেই খোলা ছিল। পরবর্তীতে সেই ভয়ানক দৃশ্য। তবে শুধু মৃত্যুই নয়, বর্তমানে আমার মেয়েটিকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যোমকেশ বাবু। এবার আর কোনো মিথ্যের আশ্রয় নয়। সত্যি বলতে গেলে আজ সকাল থেকেই উধাও স্বপ্ন। আপনি দয়া করে ওকে খুঁজে দিন, দয়া করুন মশাই। এ কি বলছেন? শেষ পর্যন্ত? আচ্ছা, চিন্তা করবেন না, পুরোটা খুলে বলুন কিভাবে উধাও হলো সে। বাবার পরিকল্পনা অনুযায়ী এই কয়েকটা দিন মিলনের সাথেই থাকতো স্বপ্না। আপনাদের আশা থেকে বাইরে বের হওয়া পর্যন্ত এবং তার পরবর্তী বেশ কিছুটা সময় ওই বন্ধ ঘরেই থাকতো ওরা, যাতে আপনাদের নজর না যায়। সেই কারণেই এই সিদ্ধান্ত নেয় বাবা। তবে আজ সকাল থেকে আর কোনো খোঁজ নেই ওর। কোথায় গেল, কি হলো, কিচ্ছুটি জানি না ব্যোমকেশবাবু। গতকাল রাতে বাচ্চাটি কোথায় শুয়েছিল? আর হ্যাঁ মিলন, তুমি কি এই বিষয়ে কিছু জানো? যদি কিছু জেনে থাকো তাহলে লুকিও না, কেমন? ব্যোমকেশের প্রশ্নের জবাবে এক প্রকারে থতমত করে উঠল চাকরটি। না বাবু, কিছু জানি না আমি। বড়বাবু যা যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করি। দিনের মধ্যে বেশ কয়েক ঘন্টা ওই ঘরের মধ্যেই খেলতো স্বপ্নামা, আর আমি ওর দেখাশোনা করতাম। গতকাল রাতে তো নিজের ঘরেই ছিল সে, কিন্তু এরপর কি হলো সে বিষয়ে কোনো ধারণা নেই বাবু। সন্ধ্যা দেবী, রাতে কি তবে মেয়েটি আপনাদের সাথেই ছিল? তাহলে সে গেল কোথায় তা তো আপনাদেরই জানার কথা, তাই না? ওটাই তো আশ্চর্যের বিষয়। আজ যখন ভোরে উঠি তখন আমার পাশে থাকলেও এর ঠিক পর মুহূর্ত থেকেই আর খোঁজ মেলে না স্বপ্নার। পরবর্তীতে গোটা বাড়ি তন্ন তন্ন করে দেখলেও কোনো সূত্র মেলেনি। তাহলে অনুমান করা যায় ঠিক যেই মুহূর্তে কমলেশ্বর বাবুর মৃতদেহ দেখে আপনারা ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখনই বাড়ির অপর প্রান্তে ঘটে যায় এই ঘটনা। আচ্ছা, আপনাদের কি কারোর উপর সন্দেহ কিংবা? এখানে তো সকলেই চেনা জানা, ফলে আমাদের ক্ষতি করে কার কি লাভ হবে সেটাই তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, পুলিশ আসার আগে ঠাকুরপোকে একবার আমাদের ঘরের দিকে যেতে দেখেছিলাম, ব্যাস এইটুকুই। মহিলার কথা শেষ হতেই এবার শ্যামলবাবুর দিকে একটা তীক্ষ্ণ নজর রাখল ব্যোমকেশ। তাঁর চোখে মুখে একটা ভয় স্পষ্ট লক্ষ্য করলাম, যদিও কয়েক সেকেন্ডের ব্যবধানে বেশ দৃঢ় গলায় বলে চললেন তিনি। না বৌদি, আসলে সেদিন মাথাটা ঠিক ছিল না, তাই আমার ঘরের বদলে তোমাদের ঘরের দিকে অগ্রসর হচ্ছিলাম। তবে এরপর ভুল ভাঙতেই ফের একবার ফেরত আসি। বেশ, আচ্ছা আজ তাহলে আসি, চিন্তা করবেন না, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। এরপর দুপুর হতে সন্ধে পর্যন্ত বিশেষ কথা হয়নি ব্যোমকেশের সাথে। এসে ওই যে ঘরের ভেতর প্রবেশ করেছে তারপর থেকে আর কার্যত বের হয়নি বললেই চলে। তবে এহেন ব্যস্ততার পিছনে কারণটা ঠিক কি তা অবশ্য জানা যায়নি।
ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 7টার ঘর ছুঁয়েছে। এমন সময় অবশেষে দেখা দিলেন উনি। মুখখানি এক প্রকার বাংলার পাঁচের মতো করে রেখেছে। সেই দিকে লক্ষ্য করে বেশ কড়া মেজাজে বলে উঠলাম, ভায়া, একদিকে আমাকে নিজের সহযোগী বলে আখ্যা দাও, আর অপর দিকে তদন্তে নতুন কোনো রহস্যের উন্মোচন হলে সেই বিষয়ে কিছুই জানাও না। এটা কিন্তু ভারী অন্যায়। বলি, এতক্ষণ ধরে ঘরের ভিতরে করলেটা কি? অজিত অজিত অজিত, এত অধৈর্য কেন হচ্ছ? সঠিক সময় আসলে সবটাই জানতে পারবে। হ্যাঁ, আর তাছাড়া সত্য অন্বেষণে তুমি তো একমাত্র আমার সঙ্গী। যাই হোক, শোনো তাহলে। আচ্ছা, ওসব বাদ দাও, বরং সকালের ঘটনাটা খোলসা করে বলো দেখি। মুখোপাধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় বাইরের পথে অতক্ষণ ধরে দাঁড়িয়ে করছিলেটা কি? তখনই একবার জিজ্ঞেস করব ভাবলাম, তবে আর হয়ে উঠল না। ওখানে তো আসল রহস্য বন্ধু। তা সকালের দিকে তুমি তো সর্বক্ষণ আমার সঙ্গেই ছিলে, ফলে কার সাথে কি কি কথা হয়েছে সবটাই জানো। এবারে আসি তোমার প্রশ্নে। বাড়ি থেকে বের হয়ে তোমরা যখন এগিয়ে চলেছো, সেই সময় আচমকাই বাগানের এক প্রান্তে নজর যায় আমার, আর সেখানে কয়েকটি কাগজের টুকরো পড়ে থাকতে দেখে অতি সন্তর্পণে তুলিনি সেগুলো। আসলে কখন কোন জিনিসটা তদন্তে সহায়তা করবে তা বলা ভারী মুশকিল। বলেও ঠিক তাই। বাড়ি এসে কাগজের টুকরোগুলো জুড়তেই যে বিষয়টা নজরে এলো, তা শুনলে চমকে উঠবে তুমিও। ব্যোমকেশের কথায় উত্তেজনা ধরে রাখতে না পেরে পাল্টা প্রশ্ন করে বসলাম, এমন কি পেলে? এই ব্যোমকেশ, বেশ একটা রোমাঞ্চ অনুভব করছি, তাই রহস্য না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেলো না বাবু। কাগজের টুকরোগুলো থেকে বেশ কয়েকটা শব্দের খোঁজ মিলেছে, আর পরবর্তীতে শব্দগুলো জুড়ে যা পেলাম সেটি হলো অনেকটা এরকম: দ্বিতীয় ধাপ বড়ই কঠিন, উত্তরে মাসিক, সপ্তম বোন, 4 নকশার নেপথ্যে ঘরে খুঁজলে পাবে গুপ্তধন। আবারও এক ধাঁধা। এক্ষেত্রে অবশ্য বিশেষ কিছু মাথায় ঢুকল না। মিনিট খানেক দুজনেই চুপ। এবার একটা সিগারেট জ্বালিয়ে বলে চলল ব্যোমকেশ, দেখো অজিত, আমার অনুমান ওই বাড়িতে গুপ্তধন থাকলেও অবাক হওয়ার কিছুই নেই। মনে আছে, প্রথম দিন কমলেশ্বর বাবুর মুখে ঐতিহাসিক নিদর্শন এবং গুপ্তধনের ব্যাপারে শোনা যায়, কিন্তু এখন প্রশ্ন হলো এই যে কাগজের এই টুকরোগুলো বাড়ির বাইরে কি করছিল, আর ঠিক এই কারণেই কমলেশ্বর বাবুর মৃত্যু কিনা, সেটাও বর্তমানে সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধাঁধাটির বিষয় কি কিছু বুঝতে পারলে? দ্বিতীয় ধাপ বলতে কি বলা হয়েছে সেটাই তো বুঝলাম না। আর তারপর মাসিক, সপ্তম, ধুর, এ ভারী জটিল বিষয়। এই হলো তোমার স্বভাব। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হয় নাকি? অন্তত শেষ চেষ্টা পর্যন্ত করে দেখো না। একবার ভাবো, ওই যে দ্বিতীয় শব্দটি ব্যবহার করা হয়েছে তার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। অর্থাৎ এখানে প্রথম ধাপ বলেও এমন কিছু রয়েছে যা গুপ্তধনের সন্ধান দিতে পারে। আচ্ছা ভাইয়া, এখানে প্রথম ধাপ বলতে অতীতের ধাঁধাটির কথা বলা হয়নি তো? না, মানে দুটো বিষয় কেমন একটা মিলে যাচ্ছে না, তাই বললাম। এই তো মাথা খুলেছে তোমার। হ্যাঁ, তবে ওই ধাঁধাটি না থাক, এখন বরং দ্বিতীয় আর তৃতীয় লাইনের সমাধান করাটাই বেশি প্রয়োজন। আচ্ছা, আগামীকাল সকালের দিকে একবার বেরোবো, বুঝলে? তুমিও কিন্তু আসবে আমার সাথে। গন্তব্যস্থল হলো গিয়ে শেক্সপিয়ার সরণি। শেক্সপিয়ার সরণি? সেখানে আবার কে থাকে ভাইয়া? নারায়ণ সান্যাল, প্রাচীন মূর্তি, ঐতিহাসিক নিদর্শন এবং এই সকল বিষয়বস্তুর উপর চর্চা রয়েছে ভদ্রলোকের। বয়স 90-এর দোরগোড়ায়, অথচ বিস্তর জ্ঞান মানুষটার। শুধু তাই নয়, কমলেশ্বর বাবুকেও বেশ ভালো মতোই চিনতেন উনি। তা এমন মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ ছাড়লে কি চলে? এইভাবে আরো বেশ কিছুক্ষণ বার্তালাপ শেষে উঠে পড়লাম আমরা। আজ মঙ্গলবার। জলখাবার সেরে ইতিমধ্যেই বাইরের পথ ধরেছি। বড় রাস্তা হয়ে প্রথমে শেক্সপিয়ার সরণি এবং এরপর একটি গলির ভেতর দিয়ে 15-20 মিনিটের হাঁটা পথ শেষে দোতলা একটি বাড়ির নিকট হাজির হলাম আমরা। বাড়িটির বাইরের সাজসজ্জার বিষয়ে বিশেষ কিছু বলার নেই, তবে ভিতরে প্রবেশ করতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। দেওয়ালের প্রতিটি প্রান্তে পুরাতন দিনকার স্মৃতি বিদ্যমান। মূর্তি আর চিত্রের এমন এক অদ্ভুত সম্ভার চোখে না দেখলে বিশ্বাস করা ঢের মুশকিল। সেদিকেই নজর রেখে চলেছিলাম। এমন সময় পিছন হতে একটা ডাকে সম্বিত ফিরে পেলাম। নমস্কার, আপনি ব্যোমকেশ বক্সী, তাই তো? টেলিফোনে আপনারাই তো যোগাযোগ করেছিলেন। মুহূর্তের মধ্যেই এবার হাত জড়ো করে নমস্কার করল ব্যোমকেশ। হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ব্যোমকেশ বক্সী।
আর ইনি হলেন বিখ্যাত লেখক এবং আমার সহযোগী অজিত বন্দ্যোপাধ্যায়। এ সকল কথোপকথনের মাঝেই এবার সামনের মানুষটির দিকে নজর দিতে ভারী অবাক হলাম। ব্যোমকেশের কথা অনুযায়ী ভদ্রলোকের বয়স 90-এর কাছাকাছি, তবে দেখে তা বোঝা যায় না। চোখে চশমা, মাথায় টুপি আর পরনে সাদা ধবধবে একটা পাঞ্জাবি। তবে দেহের বলিষ্ঠ ভাব দেখে কে বলবে যে তাঁর এত বয়স? নমস্কার, আমি নারায়ণ সান্যাল। ইতিহাসের প্রতি যে আমার কতটা আগ্রহ তা ঘরখানি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে ইতিহাসের ছাত্র হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই এ বিষয়ের উপর আমার ঝোঁক রয়েছে। এই দেখেছেন, এইসব কথা বলতে গিয়ে আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছিলাম। আপনারা বসুন। হ্যাঁ, আর চা কিংবা জল খাবার কি নেবেন বলুন। না না, ব্যস্ত হবেন না, আসলে কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই বিষয়ে জানতেই আপনার কাছে আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। খানিকক্ষণ চুপ থেকে অতীতের সকল ঘটনাই এবার খুলে জানালো ব্যোমকেশ। সবটা শুনে বেশ গম্ভীর হয়ে গেলেন নারায়ণবাবু। সত্যি বলতে গেলে কমলেশ্বরের বাবাকে আমি বেশ ভালো মতোই চিনতাম। খুব ভালো মানুষ ছিলেন তিনি। তবে তবে ওর ছেলেকে কিনা শেষ পর্যন্ত খুন হতে হলো। ব্যোমকেশ বাবু, আপনি যে গুপ্তধনের কথা বলছেন তা অবশ্য নতুন কোনো ব্যাপার নয়। এর আগে ওদেরকে একাধিকবার এই বিষয়ে আমি জানিয়েছিলাম। তবে এক্ষেত্রে বাবা কিংবা ছেলে কারোরই কোনো আগ্রহ ছিল না। ওই বাড়িতে যে গুপ্তধন থাকলেও থাকতে পারে সেটা বিশ্বাসই করতো না ওরা। তবে তবে এখানে আরও একটি ব্যাপার রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলতে চাইছেন আপনি? একটু খোলসা করে বলুন। প্রায় 2 সপ্তাহ আগেকার কথা, বুঝলেন। দিনটা শুক্র কিংবা শনিবার হবে। আচমকাই এখানে এক অচেনা ব্যক্তির আগমন ঘটে। এরপর মুখোপাধ্যায় বাড়ি এবং গুপ্তধনের বিষয়ে প্রশ্ন করতে থাকে সে। প্রথম দিকে বেশ অবাক হয়ে যাই আমি। কে সেই ব্যক্তি কিংবা কিংবা এর সকল বিষয়ে তার আগ্রহ কিসের। আর হ্যাঁ হ্যাঁ, ওই ওই মাসিক, সপ্তম বোন, এই শব্দগুলিও শুনেছিলাম তার মুখে। তবে ভদ্রলোকের এই কথায় হতবাক হয়ে গেলাম। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি ওর কপালের চিন্তায় বলিরেখাগুলি ইতিমধ্যেই বেশ প্রকট হয়ে উঠেছে। খানিক সেকেন্ড কিছুক্ষণ একটা ভেবে চলার পর অবশেষে মুখ খুলল ব্যোমকেশ। আচ্ছা, ব্যক্তিটিকে তো আপনি দেখেছেন, তো তার চেহারার একটা বিবরণ দিতে পারবেন কি? আরেকটা কথা, ধাঁধা কিংবা গুপ্তধনের ব্যাপারে আর কি কিছু জানতে চান সেই ব্যক্তি? লোকটার মুখে রুমাল আর মাথায় টুপি থাকায় চেনার বিশেষ উপায় ছিল না। কিন্তু এখান থেকে বের হতেই রুমালখানা খুলে ফেলে সে, আর পরবর্তীতে জানালা দিয়ে সেই দৃশ্য চোখে পড়ে আমার। বয়স আমার ভালোই হয়েছে, কিন্তু কাউকে দেখলে সহজে ভুলি না আমি। আর তিনি বেশি কিছু বলেননি বলে আমিও জানতে চাইনি। অচেনা এক ব্যক্তিকে কেনই বা সাহায্য করতে যাব বলুন। অনেক সাহায্য করলেন মশাই, অনেক সাহায্য করলেন। আর আরেকটা কথা, খানিক্ষণের মধ্যে হয়তো পুলিশ আসলেও আসতে পারে। তা আপনি যদি ওই ব্যক্তির চেহারা প্রসঙ্গে বিবরণ দেন তবে তার রহস্য সমাধানে অনেকখানি সাহায্য করবে। তাহলে এখন আমরা আসি, কেমন? ইতিমধ্যেই বাইরের পথ ধরেছি আমরা। গোটা রাস্তায় কার্যত চুপ করেই রইল ব্যোমকেশ।
বাড়ি ঢোকার আগে শুধু একবার বলল, এই অজিত, বেশ কয়েকটা দরকারি কাজ রয়েছে, ফিরতে ফিরতে সন্ধে হতে পারে, বুঝলে? সন্ধে পেরিয়ে রাত 8টা বেজে গেলেও এখনো পর্যন্ত কোনো খবর নেই ব্যোমকেশের। বন্ধুটার জন্য এবার ভারী চিন্তা হতে লাগলো আমার। যেভাবে একের পর এক রহস্য ডানা বেঁধে চলেছে, ওর আবার কোনো বিপদ হবে না তো? এসব কথাই ভেবে চলেছি, এমন সময় ঘরে প্রবেশ করলো সে। বেশ উত্তেজিত গলাতেই বললাম, এতক্ষণে সময় হলো তোমার? মাথায় কত চিন্তা ঘুরে চলেছিল জানো? রহস্য ক্রমাগত জটিল হয়ে আসছে অজিত, তবে হ্যাঁ, ইতিমধ্যেই বেশ কয়েকটা খটকা দূর হয়েছে। তা অপরাধীর খোঁজ মিলল নাকি? আর খানিকটা কাজ বাকি বন্ধু। এই যেমন দুপুরের দিকে মুখোপাধ্যায় বাড়িতে হাজির হই, পরবর্তীতে বন্ধ ঘরটি খুলে সেখানে প্রবেশ করি। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে বাধা নেই যে দাদার সমাধানটা অনেক অংশে করে ফেলেছি আমি। না থাক, ওটা বরং একদম শেষে গিয়েই বলবো, কেমন? এছাড়াও নারায়ণ সান্যালের বর্ণনা অনুযায়ী অচেনা ব্যক্তিটির খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। আমার অনুমান তার সন্ধান মিললেই আসল সত্য সকলের সামনে আসবে। আর একটা বিষয়, প্রথম দিন শ্যামলবাবুর কথাগুলো মনে আছে তোমার? ভদ্রলোকের বক্তব্য অনুযায়ী গত বৃহস্পতিবার কাজে বেরিয়েছিলেন তিনি, অথচ আজ খোঁজ নিয়ে জানতে পারলাম যে বিশেষ কয়েকটি স্থানে ধর্মঘটের কারণে ওই দিন নাকি অফিসে ছুটি ছিল তার। এখন প্রশ্ন হলো, ভদ্রলোক তবে মিথ্যে বলতে গেলেন কেন? অনেক প্রশ্ন অজিত, অনেক প্রশ্ন। এক্ষেত্রে অবশ্য বেশি অপেক্ষা করতে হলো না। আজ বুধবার, ব্যোমকেশের ডাকে বেশ সকালেই ঘুমটা ভেঙে গেল। এই অজিত, তাড়াতাড়ি ওঠো। অচেনা সেই ব্যক্তিটি ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। আসল অপরাধীর শনাক্তকরণ কেবল সময়ের অপেক্ষা। এখন বরং তাড়াতাড়ি তৈরি হয় না, কেমন? আর আমি একবার বেরোই। ঘুম জড়ানো চোখে ব্যোমকেশের উদ্দেশ্যে একবার বলে উঠলাম, তুই এখন আবার কোথায় চললে? একবার থানায় যেতে হবে। ওই ব্যক্তি আসল হত্যাকারী কিনা তা যদি না হয়, তবে এই সকল ষড়যন্ত্রের পেছনে কে রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একটা কাজ করো, তাড়াতাড়ি উঠে আধ ঘন্টার মধ্যে শোয়াবাজার পৌঁছো তুমি। বাকি কাজ ছেড়ে তবে সেখানেই দেখা হচ্ছে। সকাল 10:45। কমলেশ্বর বাবুর বাড়িতে ইতিমধ্যেই হাজির হয়েছি আমি, ব্যোমকেশ আর রাখালবাবু। বাড়ির বাকি সদস্যরাও একে একে উপস্থিত হয়েছেন। ব্যাস, আর কিছু সময়ের মধ্যেই সকল জট ছাড়াতে চলেছে ব্যোমকেশ। বুকের ভিতরকার ঢিপঢিপটা ক্রমশ বেড়েই চলেছে আমার। এর মাঝেই এবার ব্যোমকেশ বলে চলল, আশা করি এই মুহূর্তে সকলেই উপস্থিত হয়েছেন। যদিও এক ব্যক্তি হাজির হননি, তবে থাক, সে বিষয় না হয় পরে আলোচনা করা যাবে। এবারে আসা যাক তদন্তের কথায়। এই ক্ষেত্রে রহস্যের জট ছড়াতে গেলে প্রথম থেকে সবটা আলোচনা করে নেওয়া দরকার। তা গত শুক্রবারের কথা। বৃষ্টি বাদলার দিনে বেশ রাত করেই আমাদের বাড়িতে এসে উপস্থিত হন শ্যামল মুখোপাধ্যায়। ভদ্রলোকের আবেদনের ভিত্তিতে এখানে আসার পরবর্তীতে জানতে পারি যে স্বপ্না নামের 8 বছর বয়সী একটি মেয়ে বাড়ি থেকে আচমকাই উধাও হয়ে যায়। পরিবারের লোকজন পুলিশে খবর দিতে চায়নি তো, এবং এই ক্ষেত্রে একটি ধাঁধা পর্যন্ত তুলে দেওয়া হয় আমার হাতে। মিথ্যে বলবো না, বেশ চিন্তায় পড়ে যাই কিন্তু আমি। এইটুকু একটা মেয়ে গেল কোথায়? কি হলো তার সঙ্গে? আদেও কি তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে? এসব চিন্তাভাবনা আর একই সঙ্গে ধাঁধা সমাধানের প্রয়াস, সব মিলিয়ে মাথাটা এক প্রকার কাজ করছিল না। তবে ধীরে ধীরে খটকাগুলি ক্রমশ দূর হতে থাকে। ধাঁধাটির সমাধান এবং আরও একাধিক বিষয় যাচাই করে কীভাবে রহস্য সমাধান করি তা তো আপনাদের আগেই বলেছি। তবে এর মাঝেই কমলেশ্বরবাবুর হত্যা ঘিরে একাধিক প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ি। মৃত্যুটা যে আপনাদের পরিকল্পনায় ছিল না তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ষড়যন্ত্রের নেপথ্য থেকে এসবের মাঝেই আমার হাতে এসে লাগে আরও একটি ধাঁধা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনাদের বাগানের একটি প্রান্তে কাগজের কয়েকটা টুকরো পড়ে থাকতে দেখে সেগুলি জুড়তেই সামনে আসে 4টি লাইনের একটি সংকেত। দ্বিতীয় ধাপ বড়ই কঠিন। উত্তরে মাসিক 7ম বোন, 4 নকশার নেপথ্য ঘরে খুঁজলে পাবে গুপ্তধন। এখানে যে গুপ্তধনের বিষয়টি উল্লেখ করা হয়েছে তা বুঝতে বিশেষ অসুবিধা হয় না। তাছাড়া অতীতে কমলেশ্বরবাবুর মুখেও গুপ্তধনের বিষয়ে খানিকটা ধারণা পাই। ফলে এই সকল সংকেত মাঝে আদৌ কোনো সত্যতা রয়েছে কিনা তা যাচাই করতেই উপস্থিত হই নারায়ণ সান্যালের বাড়ি। এখানে বলে রাখা ভালো, নারায়ণবাবু হলেন এক ইতিহাসবিদ এবং আপনাদের ঠাকুরদার সাথে ভদ্রলোকের বেশ ভালোই সম্পর্ক ছিল। তবে সেখানে যে এক গুরুত্বপূর্ণ তথ্য অপেক্ষা করে রয়েছে তার কি ভেবেছিল বলুন? ব্যোমকেশের কথার মাঝে এবার বলে উঠলেন বিমলবাবু, বাবার মুখে বেশ কয়েকবার এই নামটা শুনেছি মশাই, তবে তার সঙ্গে কোনোদিন আলাপ হয়নি। আচ্ছা,
কি একটা গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাপারে বলছিলেন যেন, কি সেই তথ্য ব্যোমকেশবাবু? ভদ্রলোকের বাড়ি গিয়ে জানতে পারি যে কয়েকদিন পূর্বে অচেনা এক ব্যক্তি এসে হাজির হয় তার কাছে, এবং এক্ষেত্রে ওই ধাঁধা এবং গুপ্তধনের বিষয়ে একাধিক প্রশ্নও করে তাকে। অর্থাৎ এই প্রসঙ্গে যে আরও এক কিংবা একাধিক মানুষের যোগাযোগ রয়েছে তা ক্রমশ স্পষ্টই হতে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু বাবাকে কে মারলো, আর সবচাইতে বড় কথা, স্বপ্না এখন কোথায় ব্যোমকেশবাবু? ওর কি কোনো খবর পেয়েছেন? প্লিজ বলুন। খুনের বিষয়ে অবশ্য আপনাদের সকলের উপরেই সন্দেহ থাকে আমার, তবে রহস্যময় ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সবটাই পরিষ্কার আমার কাছে। তবে এত কিছু করেও কি শেষ পর্যন্ত গুপ্তধনের সন্ধান পেলেই কল্যাণ? ব্যোমকেশের এই কথায় এক প্রকার চমকে উঠলাম। এখানে কল্যাণ বলে কেউ উপস্থিত রয়েছে বলে তো আমি ঠিক জানি না, তবে কার উদ্দেশ্যে এই কথা বলল সে? ভায়া, এখানে কল্যাণ বাবুটা ঠিক কে বলো তো? ও হ্যাঁ, তোমরা তো জানোই না। তা মিলন, এনারা নয় কিছুই জানেন না, কিন্তু তোমার আসল নাম যে তুমি নিজেই জানো না সেটা বিশ্বাস করা কিন্তু খুব মুশকিল। আমার সত্যান্বেষী বন্ধুটির এই মন্তব্যে এবার হতবাক সকলেই। বাড়ির চাকরটির দিকে চেয়ে দেখলাম, সেও ভারী অবাক। মিনিট খানিক চুপ থেকে খানিকটা মৃদু স্বরে সে বলে উঠল, এ কি বলছেন বাবু? কল্যাণটাকে? এই নামে তো আমি কাউকে চিনি না। কিন্তু এর ঠিক পর মুহূর্তেই ব্যোমকেশ যে এক অসাধ্য সাধন করবে তা কিন্তু মোটেও টের পাইনি। ওই ব্যক্তিটির দিকে এবার আচমকা এগিয়ে গেল ব্যোমকেশ। পরবর্তীতে তার চেহারা থেকে এক টানে দাড়ি আর চুল খুলে দিতেই যেন বেরিয়ে পড়ল অপর একটি মানুষ। তবে কি, পায়ের তলার মাটি যেন ইতিমধ্যেই সরে গিয়েছে আমার। ব্যোমকেশকে কিছু একটা বলতে যাব, তবে তার আগেই সে বলে চলল, তোমার পরিকল্পনাটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু ব্যোমকেশ বক্সির মগজাস্ত্রের সঙ্গে লড়াই যে এত সহজ নয় সেটা বোধ করি আন্দাজ করতে পারোনি। এই রাখাল, চিনতে পারছো একে? পার্ক স্ট্রিট শ্যামবাজারের মতো চুরি আর ডাকাতি কাণ্ডে গত কয়েক মাস ধরে তোমাদের জেলেই তো ছিল, ভুলে গেলে নাকি? বুঝলে অজিত, কয়েক মাস পূর্বেই জেল হতে ছাড়া পায় শয়তানটা, আর এরপরেই এই ষড়যন্ত্র। কিন্তু কি এই ষড়যন্ত্র, আর কিভাবে একের পর এক ঘটনাকে চরিতার্থ করলো এই ব্যক্তি? একটু পরিষ্কার করে বলো। আমার সন্দেহ এই বাড়িরই কোনো প্রান্তে যে গুপ্তধন রয়েছে সে বিষয়ে জানতে পারে কল্যাণ, আর পরবর্তীতে চাকর সেজে এখানে আসে সে। প্রথম ধাঁধার কথা মনে আছে? ওটা গুপ্তধনের প্রথম ধাপ, এবং সেটা সমাধান করতেই কল্যাণ বুঝতে পারে যে ওই বন্ধ ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে কোনো রহস্য। কিন্তু সেখানে প্রবেশ করবে কিভাবে? এরপরেই ওর মাথায় খেলে যায় শয়তানি একটি বুদ্ধি। যতদূর অনুমান করা যায়, কমলেশ্বর বাবুর মাথায় স্বপ্নাকে লুকিয়ে রাখা এবং আমাদেরকে ডেকে নিয়ে আসার পরিকল্পনা আসলে কল্যাণেরই। ব্যাস, আর কি। আমার ধারণা প্রথম ধাঁধাটি কল্যাণী তুলে দেয় কমলেশ্বর বাবুর হাতে। ভদ্রলোক এতটাই সহজ সরল ছিলেন যে ওর সব কথাতে অন্ধের মতো বিশ্বাস করেন তিনি। এবার ঘরটির ভিতরে প্রবেশ করতেই ধীরে ধীরে দ্বিতীয় ধাঁধাটির সমাধান করে ফেলে কল্যাণ। আজ কিংবা আগামীকালের মধ্যে গুপ্তধন নিয়ে পালানোই ছিল তোমার আসল উদ্দেশ্য। কি ঠিক বললাম তো মিলন? সরি, কল্যাণ। আর হ্যাঁ, তোমার এই সহযোগী বন্ধুটি ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। ওকে জিজ্ঞাসাবাদ করে সব সত্য এখনো সামনে, তাই মিথ্যে বলে কিন্তু বিশেষ লাভ নেই। এক নাগারে বলে চলল ব্যোমকেশ। অপরদিকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে অপরাধীকে। এক প্রকার নিরুপায় হয়েই সে বলে উঠল, হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। পরিচারক রূপে এই বাড়িতে ঢোকাই ছিল আসলে আমার এক ষড়যন্ত্র। ধাঁধাগুলো খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি আমার, তবে ওই তালাবন্ধ ঘরটিতে ঢোকাই ছিল চাপের বিষয়। এরপর যা যা হয়েছে তা তো আপনি সবটাই জানেন। কিন্তু দুদিন আগের কথা ব্যোমকেশবাবু, আমার আসল পরিচয়ের ব্যাপারে জেনে যাই কমলেশ্বর মুখোপাধ্যায়। ফলে তাকে খুন করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আর হ্যাঁ, গুপ্তধন খোঁজার সময়ে স্বপ্নাকে ঘুম পাড়িয়ে রাখতাম, তবে বেশি দিন তো আর ঝুঁকি নেওয়া যেত না, না? তাই আর কি। বুঝলাম। এবার আসি দ্বিতীয় ধাঁধাটির কথায়। এই ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় লাইনটাই ছিল গুপ্তধনের আসল চাবিকাঠি। এখানে উত্তর বলতে যে ঘরটির উত্তর প্রান্তের কথা বলা হয়েছে তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি, তবে মাসিক সপ্তম বোন এর অর্থ যে মা লক্ষ্মী তা উদ্ধার করা কিন্তু বেশ কঠিন ছিল। আসলে সপ্তম মাস অর্থাৎ কার্তিক আর কার্তিকের বোন হলেন মা লক্ষ্মী। সত্যি সংকেতগুলি যিনি তৈরি করেছিলেন তার বুদ্ধির প্রশংসা না করে আর পারি না।
আচ্ছা, তাহলে ওই 4 নকশার নেপথ্যে ঘর বলতে কি বোঝানো হয়েছে? 4 নকশা বলতে ঘরের উত্তর প্রান্তে মা লক্ষ্মীর ছবির ঠিক সামনে যে বাক্সটি রয়েছে সেটির কথাই বলা হয়েছে এখানে। আচ্ছা চলো একবার দেখিয়ে আনি। এই বলে এবার ওই ঘরটির ভেতরে প্রবেশ করলাম আমরা সকলেই। ঘরটির উত্তর প্রান্তে থাকা বাক্সটি সরাতেই এবার তার নিচের দিকে লক্ষ্য করলাম। ভায়া, মেঝের দিকটা কেউ একটা খুঁড়েছে বলে মনে হচ্ছে গো। ঠিকই ধরেছ, এর নিচেই ছিল গুপ্তধন। আর হ্যাঁ সন্ধ্যাদেবী, চিন্তা করবেন না, স্বপ্নার খোঁজ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, আর কিছু সময়ের মধ্যেই পুলিশ তাকে নিয়ে আসবে। ইতিমধ্যেই অপরাধীকে ধরে নিয়ে গেছে পুলিশ। তার ঘর থেকে গুপ্তধনের সন্ধানও মিলেছে। সকলকে বিদায় জানিয়ে বের হতে যাব এমন সময় এবার হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এলেন শ্যামল বাবু। আচ্ছা ব্যোমকেশবাবু, আমাদের বাড়ির চাকরটির উপর আপনার সন্দেহ গেল কিভাবে সেটা তো বললেন না। যত বড়ই অপরাধী হোক না কেন, ভুল তো সে করবেই। আসলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আপনাদের বাগানের দিকটায় বেশ কাদা জমে গিয়েছে। এবার কাগজের টুকরোগুলি দেখতে পেয়ে সেদিকেই অগ্রসর হতেই বেশ কয়েকটা পায়ের ছাপ লক্ষ্য করি। তা কল্যাণ যে এক পায়ে খুঁড়িয়ে চলে সেটা তো আপনারা সকলেই জানেন। এখন এরকম মানুষদের পায়ের চিহ্ন ঠিক কিরকম হয় সে বিষয়ে অল্প বিস্তর জ্ঞান আছে মশাই। বাকি বিষয়টা এখন সর্বসম্মুখে। তবে হ্যাঁ, রহস্যের সমাধান করতে গিয়ে আপনার উপরে যে সন্দেহ করিনি তা কিন্তু নয়। কি বলছেন? মানে আমার উপর সন্দেহ? কিন্তু কেন? গত বৃহস্পতিবার ধর্মঘটের কারণে আপনাদের অফিস ছুটি ছিল, তাহলে আপনি মিথ্যে বললেন কেন? ফলে প্রথমেই সন্দেহ হলেও পরে জানতে পারি যে কোনো এক বিশেষ কারণে চাকরিটা আপনার নেই। তবে বাড়িতে জানাতে লজ্জা পাচ্ছিলেন, তাই মিথ্যার আশ্রয় নেন। কি কিছু ভুল বললাম? সত্যি মশাই, আপনি হলেন গিয়ে প্রকৃত গোয়েন্দা। ভদ্রলোকের কথায় মুচকি হেসে এবার ব্যোমকেশ বলে উঠল, আর 5টা সাধারণ গোয়েন্দার মতো আমি নই। সত্যের অন্বেষণ করাই হলো আমার মূল উদ্দেশ্য, আর তা করতে পারলেই আমি খুশি, বুঝলেন?